বিশেষ আয়োজন আর সেই বিশেষ আয়োজনে বিশেষ কিছু অতিথি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমার ডান পাশে রয়েছেন পারভিন আক্তার, এছাড়াও রয়েছেন মাকসুম আলম খান, এছাড়াও রয়েছেন আমাদের সহকর্মী শাফি। এবং আজকের এই বিশ্বকাপ উন্মাদনার আগে তাদের কাছ থেকে জেনে নেব খুঁটিনাটি সব তথ্য। যেমনটা এর আগের সংবাদে আমরা দেখছিলাম যে এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানান আয়োজন থাকছে মেক্সিকোতে, সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কিন্তু অনেকদিন ধরেই ফলো করছেন আমাদের সহকর্মী পারভিন আক্তার। তার কাছ থেকে জেনে নেব পারভিন, এই উদ্বোধনী অনুষ্ঠানটা কেন এবার ভিন্ন এবং কি কি চমক থাকতে পারে? চমকের কথা যদি বলতেই হয় তবে সবচেয়ে বড় চমক কিন্তু শাকিরা, কারণ 2010, 2014 এবং 2018 পর 2022-এ কিন্তু তিনি পারফর্ম করেননি, কারণ তার ব্যক্তি জীবন এবং আয়োজক কাতারের সঙ্গে তার নীতিগত কিছু মতবিরোধ ছিল, এই জন্য কিন্তু তিনি সেখানে পারফর্ম করেননি। তো 2026-এ তিনি নতুন আঙ্গিকে তার দাই গান নিয়ে এসেছেন। তো গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর পারফরমেন্স পাশাপাশি কিন্তু আজতেকা স্টেডিয়ামে আমরা দেখব যে মেক্সিকোর যে 13,000 বছরের যে পুরনো ঐতিহ্য সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হবে এবং আরও লোকাল শিল্পীদের পাশাপাশি কিন্তু বৈশ্বিক আয়োজনে যে আয়োজকরা বলছিলেন যে পুরো আয়োজন দিয়ে পুরো দুনিয়াকে চমকে দিতে চাই, যে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের যেটা বৈশিষ্ট্য, সে আয়োজনগুলোর কারণেই কিন্তু আসলে বিশ্বকাপের এটা ডিফারেন্ট একটা মাত্রা আমাদের কাছে। এবং এটা কিন্তু প্রথমবারের মতো 3 দেশে ভিন্ন ভিন্নভাবে কিন্তু আয়োজিত হবে। তবে পারবেন, এটার পেছনে এই যে এত আনন্দের পেছনে তো আমরা অনেক খারাপ সংবাদও দেখছি, সেগুলোর কি অবস্থা? হ্যাঁ, একটা বিষয় যে প্রোটেস্টের কথা আপনি বলছেন, আমি বুঝতে পেরেছি যে মেক্সিকোতে কিন্তু বিক্ষোভে উত্তাল। গতকালকেও আমরা শিরোনাম করেছি যে বিশ্বকাপের আগে না পেনশন ভাতা সহ শিক্ষকরা তাদের নিয়মিত বেতন পাচ্ছেন না সহ নানা ধরনের অনেকে নিখোঁজ আছেন, তারা তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। এই সমস্ত দাবি নিয়ে কিন্তু পথে ঘাটে তারা বিক্ষোভ করেছেন। তো এই বিষয়টিকে আমি হালকাভাবে নিচ্ছি এই জন্য যে এর আগে কিন্তু 2014 ব্রাজিল বিশ্বকাপে, 2018 রাশিয়া বিশ্বকাপ এবং 2022 কাতার বিশ্বকাপের আগেও কিন্তু এ ধরনের বিক্ষোভ আমরা দেখেছি। এবং রিও ডি জেনেরোতে 2014 বিশ্বকাপে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছিল। সেখানে যারা গৃহহীন ছিলেন তারা তাদের বাসাবাড়ির দাবিতে, তারা তাদের আবাসনের দাবিতে রাস্তায়, যারা বেকার তাদের চাকরির দাবিতে কিন্তু রাস্তায় বিক্ষোভ করেছেন। তো সেই বিক্ষোভগুলো কিন্তু শেষ পর্যন্ত আসলে বিশ্বকাপের যে চমক, সে চমকে ঢাকা পড়ে গেছে এবং সফল আয়োজন হয়েছে। তো এবারও কিন্তু আমরা বলতে পারি যে মেক্সিকোতে যে আন্দোলন হয়েছে, সেটা আন্দোলন হচ্ছে, সেগুলো কিন্তু আসলে উদ্বোধনের যে জমকালো যে আভা আমরা দেখতে পাচ্ছি, সেই আভাই কিন্তু আসলে ঢাকা পড়ে যাবে। শেষ পর্যন্ত কিন্তু সফল আয়োজনই হবে। এবং এবার যে শুধু মেক্সিকোতে আয়োজিত হচ্ছে সেটাই না, আমরা কিন্তু আগামীকাল কানাডাতে আছে, এরপর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসেও কিন্তু বিশ্বকাপের প্রথমবারের মতো 3 দেশে 48 দলের অংশগ্রহণে কিন্তু যেভাবে আয়োজকরা যতভাবে উদ্বোধনে চমক দিতে পারেন তার সবই কিন্তু তারা রেখেছেন। এবং যুক্তরাষ্ট্রে কানাডার আয়োজনে যেমন সঞ্জয়কে আমরা পাবো, বাংলাদেশের একটা আমেজ পাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যেটা থাকবে সেখানেও কিন্তু কেটি পেরি পারফর্ম করবেন। তো সব বড় নাম। তবে বিক্ষোভের যে কথা বলছিলেন সেখানে তো আমরা দেখলাম যে প্রায় 1 লাখের মতো নিরাপত্তা কর্মী থাকবে। আপনার কি মনে হয় এই বিক্ষোভটা আসলে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে? না, প্রভাব এজন্য ফেলতে পারবে না, কারণ আজকে কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট কিন্তু দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং যাদের অফিস আছে তাদেরকে হোম অফিস করার নির্দেশ দিয়েছেন। স্কুল কলেজ সবকিছুই কিন্তু আজকে বন্ধ রাখা হয়েছে। তো যে কোনো উপায় চাচ্ছেন, কিন্তু তিনি 2024 সালে দেশটির দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্টের, তিনি চাচ্ছেন যে কোনো উপায়ে এই বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনটা যেন সফল হয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে 1970, 1986 এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামের সঙ্গে। আমরাও তেমনটাই চাই। তবে একটু ম্যাচের সম্পর্কে কথা বলতে চাই। আজকে প্রথম যে ম্যাচটা রয়েছে সেখানে কিন্তু একটা প্রত্যাবর্তনের গল্প বলা চলতে পারে, যেখানে আসলে প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এবং এই ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন মাকসুম আলম খান। মাকসুম, এই ম্যাচটা তো হয়তো 16 বছর আগের একটা স্মৃতিতে আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। জি, 2010 বিশ্বকাপেও ঠিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়েই কিন্তু বিশ্বকাপ শুরু হয়েছিল। সেই ম্যাচটা খুবই এক্সাইটিং একটা ম্যাচ হয়েছিল। আজকের ম্যাচটি নিয়েও আসলে বলা যায় খুবই দারুণ একটা ম্যাচ হতে চলেছে। যদিও এবার হচ্ছে মেক্সিকোর মাটিতে, এবং আমরা যতটুকু ধারণা করতে পারি মেক্সিকোর একটা বিশাল সমর্থন সেখানে থাকবে এবং সেইখানে ওই হোম সাপোর্টটা কাজে লাগিয়ে মেক্সিকো চাইবে আসলে তাদের মাঠে প্রথম একেবারে বিশ্বকাপের ফার্স্ট ম্যাচটাই জয় করে নিতে। এবং আমরা যদি সাম্প্রতিক পারফরমেন্সও বলি, নিশ্চয়ই আপনার কাছে আরো কিছু তথ্য থাকবে, সেই তথ্যগুলো আমরা দেখব। সাব্বির, আমরা যেমনটা দেখছি যে এই ম্যাচে কিন্তু হাভিয়ের আগুয়েরো কোচ, তাকে নিয়েও কিন্তু বেশ আলোচনা হচ্ছে। এবং তাদের যদি মেক্সিকোর যদি ইতিহাস দেখেন, ফুটবলের সর্বোচ্চ সাফল্য হচ্ছে তারা 2 আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারা কিন্তু এখনো বেশ ফর্মে রয়েছে। আমি যতটুকু দেখেছি শেষ 8 ম্যাচে কিন্তু তারা অপরাজিত হয়ে তারপরে তারা বিশ্বকাপে যাচ্ছে। এবং এইরকম সাফল্য নিয়ে এর আগে তারা কখনো বিশ্বকাপে যায়নি, এরকম ফর্ম নিয়ে তারা এর আগে বিশ্বকাপে যায়নি। তো তারা হচ্ছে তাদের দেশে, পারভিন যেমন যেই সমস্যাগুলোর কথা বলছিলেন, তাদের দেশে বিক্ষোভ বা অন্যান্য ব্যাপারগুলো, এই যে তাদের
মাঠের খেলায় যে পারফরমেন্স বা ফর্মটা রয়েছে সবকিছু কিন্তু ওইগুলো দিয়ে ঢেকে ফেলতে চায়, এবং মাঠের খেলায় তারা যদি সাফল্য দিয়ে শুরু করতে পারে, মানুষের মধ্যে যে ক্ষোভের জায়গাগুলো আছে আমার মনে হয় সেগুলোও কিছুটা হলেও প্রশমিত হবে। আর যদি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকা কিন্তু মোরালি কিছুটা ডাউন হয়ে আছে। তাদের যেই তারা সাম্প্রতিক যে ম্যাচগুলো খেলেছে, যেই প্রস্তুতি ম্যাচ বা প্রীতি ম্যাচ বলুন না কেন, সেই ম্যাচগুলোতে তারা কিন্তু জয় পায়নি। এবং তাদের মানে এই বিশ্বকাপে কোয়ালিফাইও করেছে তারা দীর্ঘদিন পর। কোয়ালিফাই করার পরও তাদের ভিসা জটিলতা, নানা রকম ব্যাপার ছিল। মেক্সিকোতে পৌঁছানো নিয়েও তাদের কিন্তু মানে তারা যে মেক্সিকোতে গিয়ে কন্ডিশনটা বুঝে নেবে, অভ্যস্ত হবে, সেটার জন্য কিন্তু তারা সেইভাবে সময় পায়নি। তবে মেক্সিকোর কথা বলতেই হচ্ছে, মেক্সিকো কিন্তু যখনই বিশ্বকাপের আয়োজক সত্য পায় তারা কিন্তু এটা নতুন ভাবে দেখা দেয়। এবারও কি তাদের জন্য চান্সটা বেশি থাকবে? আমি যেটা বললাম যে স্বাগতিক সমর্থন নিয়ে ফার্স্ট ম্যাচেই যদি তারা সাউথ আফ্রিকার চেয়ে, আমি বললাম যে মোরালি তারা কিছুটা হলেও এগিয়ে থাকবে, সেটা যদি তার ভালো একটা স্টার্ট দিতে পারে, তারা পরবর্তী রাউন্ডে অবশ্যই কোয়ালিফাই করার মতো দল। এরপরে তো সকালবেলা ও সময় টিভির পর্দায় আরো একটা ম্যাচ থাকবে, এবং সেখানেও আসলে আমরা খুব বেশি আসলে আমাদের এশিয়ান যে প্রতিনিধি দক্ষিণ কোরিয়া, সেখানে আসলে তারা একটা চমক দেখাতে পারে কিনা। জি, আমরা যদি রিসেন্ট পাস্টে যাই তা আমরা কিন্তু দেখবো যে জাপান কোরিয়ার মতো দলগুলো কিন্তু বিশ্বকাপের মঞ্চে সবসময় বলা হয় যে ডার্ক হর্স, এবং হচ্ছে মানে জায়ান্ট কিলার দল হিসেবেই কিন্তু আবির্ভূত হয়। সাউথ কোরিয়ার ম্যাচটার দিকে আরো নজর থাকবে। সন হিউং মিনের কথা যদি আমরা বলি, তার দেশ যেহেতু, সেখানে তার এই দলগুলোর উপরে কিন্তু এশিয়ান দর্শকদের একটা অবশ্যই নজর থাকবে, এবং এশিয়ান দর্শকরাই কিন্তু আসলে সারা বিশ্বে সংখ্যায় যদি বলি অনেক বেশি, এবং ফুটবলের প্রতি আগ্রহের জায়গাটা বেশি, তো সবার নিশ্চয়ই চোখ থাকবে আসলে। তবে আপনি হয়তো চেক প্রজাতন্ত্রকে একটু হালকাভাবে নিচ্ছেন। আমি আপনাকে বলতে চাই, এই বিশ্বকাপের কিন্তু অন্যতম ডার্ক হর্স মনে করা হচ্ছে, কারণ তারা একই ক্লাবে খেলে, চেক প্রজাতন্ত্র, এবং তাদের যে ডিফেন্স লাইন, সলিড একটা ডিফেন্স লাইন, এবং ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপে তাদের সেই ডিফেন্স লাইনটা ভেদ করতে প্রতিপক্ষ দলের অনেক ঘাম ঝরাতে হবে। আপনার কাছে আবারও আসবো মাকসুম। তবে সাফি, আপনার কাছে যেতে চাই, আপনি একটা লম্বা সময় ধরে সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের এই বিশ্বকাপ উন্মাদনা নিয়ে নিউজ করে আসছেন, কাভার করছেন। জার্সি, পতাকা, বাঙালিদের ফুটবল উন্মাদনা কেমন দেখছেন? এটা তো আসলে বাংলাদেশের ফুটবলের সময় এটা অনেকটা বাঙালি কালচারই বলা যায়। পুরো ঢাকা শহর, তারপর সারা দেশে, এটা রাজধানী অলিগলি তো আছেই, সারা দেশেই পতাকা নিয়ে, জার্সি নিয়ে একটা উন্মাদনা দেখা যায়। তবে এইবার সেই উন্মাদনা বেশ কিছু জায়গায় কিছুটা কম মনে হয়েছে। ধরুন যে পুরান ঢাকার দিকে আগে আমরা যেরকম দেখতাম, এইবার কিছুটা কম মনে হয়েছে। তবে একেবারে গাবতলির দিকে কিন্তু একটা ব্রিজ সহ একটা সড়ককে সাজানো হয়েছে। সার্বিকভাবে উন্মাদনা মানুষের মধ্যে আছে। তবে উন্মাদনার পাশাপাশি অনেকগুলো প্রশ্নও আছে, যে বাংলাদেশের ফুটবল নিয়ে তারা, বাংলাদেশের ফুটবলের উন্নতিটা তারা অনেক বেশি দেখতে চান, এবং বাংলাদেশ এখন নতুনভাবে যেভাবে যাচ্ছে সেই ধারায় সেইটা তারা সেই উন্নতির জায়গাটা খুব বেশি। হয়তো এখন ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করতে হচ্ছে, বাংলাদেশ টিমও একসময় বিশ্বকাপে খেলবে, এইরকম একটা দুঃখটা একটু বেড়েও যাচ্ছে হয়তো। এক্স্যাক্টলি। তবে আপনি যেটা বললেন যে পতাকা হয়তো ওভাবে লাগাচ্ছে না, আপনার কি মনে হয় সমর্থনের মাধ্যমটা বদলে গেছে? মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা কম দেখছি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমি যেটা বুঝেছি আসলে তাদের মধ্যে, যে এখন তো সোশ্যাল মিডিয়ায় যে আমরা একটা ছবি তুলে ফেসবুকে দিলাম, আর এখন তো এআই এর যুগ, আমরা চাইলে একটা পিকচার দিয়ে একটা কারো জার্সি কালার বানিয়ে তারপর আমরা এটা ফেসবুকে দিয়ে দিলাম, না আমি আমার সমর্থনটা জানান দিলাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জার্সিওয়ালারা যারা আছেন তারা বলছেন যে পর্যাপ্ত বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। তবে এর মধ্যেও আগে যেভাবে হতো সেইভাবে হচ্ছে না, কারণ একটা মানুষ একটা জার্সি কিনে ফেসবুকে জানান দিচ্ছে, তারপর হয়তো আর সেই জার্সিটা রাখছে না। সেই কারণে মানুষ এখন প্রযুক্তির দিকেও অনেক বেশি ঝুঁকছে, সেই ব্যাপারটাও কিন্তু বলছেন। তবে সব মিলিয়ে আসলে বিশ্বকাপ উন্মাদনা আমাদের দেশেও একটা বড় প্রভাব ফেলছে। মাকসুম, আপনি হয়তো বলতে পারবেন যে আমাদের তো ঢাকার বাইরেও নানান ধরনের আয়োজন রয়েছে, সেটাও আসলে আমরা সময় সংবাদে তুলে ধরার চেষ্টা করছি, সামনের দিনেও থাকবে। দর্শকরা আসলে কতটুকু উজ্জীবিত অনুভব করছেন? ঢাকার বাইরে আসলে পরিবেশটা কেমন? আমি শাফির সাথে একটু দ্বিমত পোষণ করবো। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে, ঢাকা থেকে শাফি যেমন কাভার করেছেন, ঢাকার বাইরে থেকেও আমাদের করেসপন্ডেন্ট যারা রিপোর্ট পাঠাচ্ছেন তারা বলছেন তারা একরকম জোয়ার দেখতে পাচ্ছেন, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ঘিরে। আমি একটু অ্যাড করি যে গতকালকে আমরা একটা নিউজ পেয়েছি যে গাইবান্ধা একটা চায়ের দোকানে আর্জেন্টাইন সমর্থক বিশেষ ছাড় দিয়েছে, যে আর্জেন্টিনা করলেই চা বিস্কিট থেকে শুরু করে সবকিছুতেই ফ্রি। মানে কিন্তু একটা বিশাল কয়েক কিলোমিটার লম্বা একটা পতাকা করেছে যে কেউ তার যে আয় করেছে সারা জীবনের অর্থ দিয়ে জার্মানির রঙে বাড়ি বানিয়েছে, বা স্পেনকে সমর্থন করে এটা করেছে। মানে হৃদয়ের যে ভালোবাসাটা আছে সবকিছু কিন্তু নিজের দেশ যেহেতু খেলতে পারছে না বিশ্ব মঞ্চে, যে দেশকে ভালোবাসে তাকে কিন্তু তুলে ধরার জন্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে কিন্তু আসলে ঢাকার বাইরে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। যদিও দর্শকদের জন্য আসলে একেবারেই অনেকটা দিন, মানে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে,
কয়েকদিন আগেও আসলে তাদের মধ্যে একটা অনিশ্চয়তার জায়গা ছিল বাংলাদেশি দর্শকদের, যে কিভাবে তারা বিশ্বকাপটা টেলিভিশনের পর্দায় কোন প্ল্যাটফর্মে দেখতে পাবে, কারণ সেটা কিন্তু তখনও চূড়ান্ত ছিল না। আমরা জানি যে যে সিঙ্গাপুর ভিত্তিক যে প্রতিষ্ঠান স্প্রিং বক, তারা প্রথমে ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচারের জন্য সত্ত্ব নিচ্ছিল, তারপরে সময় মতো তারা যেহেতু তাদের চড়া মূল্য তারা দাবি করছিল বাংলাদেশি টেলিভিশন চ্যানেল এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কাছে, এবং আমরা অ্যামাউন্টটা শুনছিলাম প্রায় 200 কোটি টাকার মতো, যার কারণে শেষ পর্যন্ত চ্যানেল বা প্ল্যাটফর্মগুলো সেটাতে আগ্রহী হয়নি। শেষে আমরা যেটা দেখলাম, স্প্রিং বক যখন এখানে হতাশ হয়ে ফিরে গেল এবং ফিফার কাছে সারেন্ডার করলো একরকম, যে আমরা আসলে এই সম্প্রচার সত্ত্বের অর্থ পরিশোধ করতে পারছি না, তখন কিন্তু বাংলাদেশের জন্য ওপেন হয়ে গেল মার্কেটটা, এবং বাংলাদেশ সরকার বিটিভি বলেন কিংবা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু ফিফার সঙ্গে সরাসরি যোগাযোগ করা শুরু করে, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সময় টেলিভিশন এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, বিটিভি সহ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো কিন্তু এই বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের সত্যতা পেয়েছে। সময় সংবাদে বিশ্বকাপের 104টি ম্যাচের 96টি ম্যাচই সম্প্রচারিত হবে এবং দর্শকরা নিশ্চয়ই চোখ রাখবেন। এবং দর্শকদের অনেক কৌতূহল রয়েছে, আমি কি ইউটিউবে ঢুকে ম্যাচ দেখতে পারবো? না, ইউটিউবে ঢুকে ম্যাচ দেখার সময় সংবাদে সুযোগ থাকছে না। সময় সংবাদে থাকবে হচ্ছে যে রেগুলার নিউজগুলো, রেগুলার বুলেটিনগুলো, সেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যেতে থাকবে। শুধু টেলিভিশনের পর্দায় একেবারে মানে ম্যাচের A to Z পুরোটা তারা দেখার সুযোগ পাবে। তবে মাকসুম, প্ল্যাটফর্ম তো আরো আছে, আমি সময় সংবাদে কেন দেখবো? মানে এখানে আসলে বেশি সত্যটা কি? সেটা আমরা আমাদের ইন্ট্রোতে প্রথমেই বলেছি, পারভিনও বলছিল যে আমরা একেবারে সবার আগে একেবারে মানে পুরো সংবাদটা, একেবারে ইন্টারেস্টিং সংবাদগুলো এবং সব খবরগুলো সবার আগেই দর্শকদের জানানোর চেষ্টা করব, এবং রাইটস নেওয়ার কারণে যেটা হবে যে আমরা অনেক কিছু আরো আপডেটেড থাকতে পারবো। এবং আমাদের যেহেতু করেসপন্ডেন্টরা রয়েছেন, আমাদের 5 জন রিপোর্টার দেশের বাইরে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে 5 জন রিপোর্টার থেকে সর্বোচ্চ, হ্যাঁ বাংলাদেশ থেকে সর্বোচ্চ 5 জন রিপোর্টার তারা কভার করবেন, এবং আমি যতটুকু জানি যে আরো সেখানে যুক্ত হতে পারেন। তাহলে আমাদের 5 থেকে 6 জন রিপোর্টার যদি সেখানে কানেক্টেড থাকেন, আমরা সবসময় আপডেটেড এবং সবচেয়ে ইন্টারেস্টিং ক্রিমি রিপোর্টগুলো আমরা সেখান থেকে পাবো, এবং আমাদের ঢাকা এবং ঢাকার বাইরের রিপোর্টাররাও আসলে সবসময় কানেক্টেড থাকবে। গ্রহণযোগ্যতাও কিন্তু আছে সাধারণ মানুষের মধ্যে, যে সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে একেবারে প্রান্তিক জনপদ যেখানে বিদ্যুৎ নেই, সেখানেও কিন্তু মানুষ নানাভাবে সময় টেলিভিশন দেখার চেষ্টা করে একবারে, এবং যেখানে স্যাটেলাইট নেই সেখানে আকাশ বসিয়ে তারপর সেখানে দেখার চেষ্টা করে। তো প্রান্তিক জনপদের মানুষ কিন্তু সংবাদ ভিত্তিক চ্যানেল বলতেই সময় টেলিভিশনকে জানেন। তো সময় টেলিভিশন যেহেতু সবসময় তাদের সামনে থাকে, এখন এটার পাশাপাশি দেখা যাচ্ছে সংবাদটা খুব দ্রুত পাচ্ছে, একই সঙ্গে তারা ফুটবল ম্যাচগুলো খুব সহজে তারা উপভোগ করতে খেলা এবং পারবে। সংবাদ সব একসাথে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।